দুটোর মধ্যে আমাদের শেষ করতে হবে। সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। প্রথমত লক্ষ্য করলে দেখা যাবে গত কিছুদিন যাবৎ পরপর দলবদ্ধভাবে আক্রমণের ঘটনা ঘটছে এবং এতে কয়েকজন মারা গেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং হিসেবটা এখানে যা আছে আমার হাতে, গত 2 বছরে 2019-এর 28শে জুন থেকে 2021-এর 25শে জুন, এই হিসেবটা আমার হাতে আছে, অলমোস্ট 2 ইয়ার্স। তাতে গিয়ে এরকম 9টা ঘটনা ঘটেছে। একটা ঘটনায় যেটা দেখা গেছে, মব অ্যাটাক হয়েছে 2 জনের উপর, somehow they could escape, বাদবাকিগুলোতে মৃত্যু মুখে পতিত হয়েছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে কাস্টোডিয়াল ডেথ, সিরিয়াস। এটা উদয়পুরে হয়েছে, আগরতলার পশ্চিম থানায় হয়েছে, আপনার সেন্ট্রাল জেলে হয়েছে, অমরপুর সাব জেলে হয়েছে এবং কমলপুরে কোর্ট থেকে নিয়ে যাওয়ার পথে পুলিশের কাস্টডিতে থাকার সময়ই যাকে কোর্টে নিয়ে যাওয়ার কথা অসুস্থ হয়, সেও পরবর্তী সময় মৃত্যু মুখে পতিত হয়। কাজে টেকনিক্যালি এটাকেও কাস্টোডিয়াল ডেথ বলাই যেতে পারে। তাহলে এরকম ঘটনা এখানে 5টা। তাহলে 19 থেকে এখন পর্যন্ত মব লিঞ্চিং, কাস্টোডিয়াল ডেথ সব মিলালে পরে ঘটনাগুলি কিন্তু উদ্বেগজনক, সংখ্যায় লক্ষ্য করার মতো। এখন বিস্ময়কর ঘটনা হচ্ছে, সরকার বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, ইনসিডেন্টালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব প্রাপক, তার কাছ থেকে এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কোনরকম মন্তব্য আমাদের চোখে আসে না। আমি জানি না আপনারা প্রচার মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আপনাদের নজরে এসেছে কিনা। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এইসবের মধ্যে পরিবর্তন হয়েছে 1-2 জনে। আগে যিনি ছিলেন বা এখন যারা আছেন তাদের কাছ থেকে কোনো মন্তব্য কিন্তু আমরা এই সম্পর্কে শুনিনি। এটা ভালো লক্ষণ না। এবং এই যে ঘটনাগুলির কথা উল্লেখ করলাম, এর আগেও সব ঘটনায় হয়তো না, কোনো কোনো ঘটনায় আপনাদের সামনে আপনাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে আমরা আমাদের বক্তব্য মন্তব্য উপস্থিত করার চেষ্টা করেছি, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। এখন পর্যন্ত এই যে ঘটনাগুলির কথা বললাম, কি ব্যবস্থা সরকার থেকে গ্রহণ করা হয়েছে, অপরাধী কারা, তারা চিহ্নিত হয়েছেন কিনা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যারা লিঞ্চড হলেন তাদের যে পরিবার, এদেরকে প্রবোধ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য সরকার থেকে কোন অবস্থান গ্রহণ করা হয়েছে কিনা, পাবলিকলি সরকারের কোন বক্তব্য আমরা
শুনিনি, মানুষ জানেন না। এটা তো একটা দায়িত্বশীল সরকার, জননির্বাচিত সরকার, এবং আমাদের দেশে একটা সংবিধান আছে, মানুষের অধিকার বলে বিষয়বস্তুগুলো সংবিধানের মতো অন্তর্ভুক্ত করা আছে। এই সমস্ত কিছু প্রেক্ষাপটে রাজ্য সরকার যে ভূমিকাটা নিচ্ছেন, এটা কিন্তু সরকারের একদিকে দেখলে মনে হবে ঔদাসীন্য, আরেকদিকে হচ্ছে ব্যর্থতা। ব্যর্থতা ঢাকবার জন্য যদি মনে করেন চুপ করে থাকলেই একটা সময় মানুষ ভুলে যাবেন, আর কেউ জিজ্ঞেস করবেন না, এই ধরনের ধারণা নিয়ে যদি সরকার চলে, তাহলে তো এটা একেবারে দায়িত্বহীন সরকার বলে পরিগণিত হবে। এবং মূল জিনিসটা কি হচ্ছে, এই যে মব অ্যাটাক, লিঞ্চিং, এই যে ঘটনাগুলি ঘটছে, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে চলেছে। মানুষ দেখছেন পুলিশের কাছে আইন শৃঙ্খলার অবনতি জনিত ঘটনা সম্পর্কে অভিযোগ দায়ের করলেও পুলিশ কার্যকরী কোনো ভূমিকা নিচ্ছে না। এতে একটা অংশের মধ্যে হতাশাও তৈরি হচ্ছে, বিক্ষোভও তৈরি হচ্ছে। কিন্তু তার অর্থ এই না যে এর জন্য তারা গিয়ে মব এটাকে ইনভলভ হবেন, এটাকে কিন্তু কেউ সমর্থন করে না, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কিন্তু এই পরিমণ্ডলটা তৈরি হওয়ার ক্ষেত্রে পুলিশের এই যে পাপেট রোল, রাজনৈতিক ভাবনা চিন্তার দ্বারা, শাসক দলের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার মাধ্যমে তারা যেভাবে চলবার চেষ্টা করছেন, এটা কিন্তু এই ঘটনাগুলি একটার পর একটা বাড়তে সাহায্য করছে। এটা নিন্দনীয়। কাজে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আবারও, যে এই যে ঘটনাগুলি গত 2 বছর যাবৎ কাস্টোডিয়াল থেকে শুরু করে মব লিঞ্চিং, এই ঘটনাগুলি উপযুক্ত তদন্ত করা দরকার, দোষীকে চিহ্নিত করা দরকার, আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে ব্যাপক একটা প্রচারের ব্যবস্থা করা দরকার যে আইন হাতে নেবেন না, পুলিশকে সাহায্য করুন, বিচার ব্যবস্থাকে সাহায্য করুন। দেশের যে আইন পদ্ধতি, নিয়ম কানুন ইত্যাদি আছে, তার ভিত্তিতে যারাই অপরাধী বলে আপনারা মনে করছেন, তদন্ত ক্রমে কার্যকরী ব্যবস্থা নেবে। কিন্তু কেউ নিজেরা কাউকে অপরাধী সাব্যস্ত করে চট করে হাতে আইন নেবেন না। এটা সামাজিক উচ্ছৃঙ্খলতা তৈরি হবে, আমাদের যে সামাজিক ব্যবস্থাটা, এটা কিন্তু ভেঙে পড়বে। এই প্রচারটা তো গভর্নমেন্টকেই করতে হবে, এবং এটা করতে গেলে পর এই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, যেটা সরকার করছে না। এটা হচ্ছে একটা বিষয় যেটা আপনাদের সামনে আমাদের পরিষদীয় দলের তরফ থেকে আমরা উপস্থিত করছি। দ্বিতীয় যে ঘটনা, ভোটের বিধানসভা গণনার মধ্য দিয়ে যেদিন ফল প্রকাশিত হলো, আপনারা জানেন সেদিন দুপুরের পর থেকে আক্রমণ শুরু হয়েছে। নানা ধরনের আক্রমণ, এগুলি বিস্তৃত বলে আমি সময় নিতে চাই না, এগুলো আপনারা জানেন, আপনারা লিখেছেনও। অনেকে সাহস করে একেবারে বলা যায় ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে নিজেদের যে ভাবনাগুলো, এগুলো আপনারা আপনাদের মাধ্যমে উপস্থিত করে জনদৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। যারা সাহস করে এগুলো করেছেন তাদেরকে নিঃসন্দেহে অভিনন্দন জানাই। কাজে আমি বিস্তৃত যাচ্ছি না, আপনাদের কাছে বলেছিলাম বিধানসভার গত যে অধিবেশনটা হয়ে গেল মার্চ মাসে, তাতে বিলুনিয়ার একটি ঘটনাকে ভিত্তি করে বাদল চৌধুরী আক্রান্ত হয়েছিলেন। সম্ভবত একটা রেফারেন্স মোশন ছিল, অথবা কলিং অ্যাটেনশন।
তার উপর বলতে গিয়ে মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছেন। এটা হচ্ছে প্রথম এই যে রাজনৈতিক আক্রমণের ঘটনাগুলি ভোট গণনার পরদিন থেকে শাসক দলের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে সারা ত্রিপুরাব্যাপী ঘটে চলছিল। প্রথম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেদিন বলছিলেন যে না, এটাকে সমর্থন করা যায় না, যারা এগুলো করছেন এটা নিন্দনীয়, এবং বিধায়ক বিরোধী দল হোক যে কোনো দলের হোক তারা তাদের এলাকায় যাবেন, সারা ত্রিপুরায় যাবেন। রাজনৈতিক দল শাসক বিরোধী যে কোনো দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করবেন, এটা বাধা দেওয়া কোনো অতি চলতে পারে না, এটা আমরা সমর্থন করি না, এটা চলতে দেওয়া যায় না, আমরা এটার বিরুদ্ধে। খুব ভালো, আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দেওয়া এই যে সদর্থক এবং অ্যাসার্টিভ যে স্টেটমেন্ট, তারপরেও কিন্তু ঘটনা বন্ধ হলো না, চলতেই থাকলো। তারপর আমাদের পরিষদীয় দলের তরফ থেকে মাননীয় রাজ্যপালের কাছে প্রথম আমরা সাক্ষাৎকারে যাই। তিনি আমাদের কথা শুনেন, প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী এবং ডিজিপিকে আমি ডাকবো, এটা হতে পারে না, এটা বন্ধ হওয়া দরকার। আমরা ফিরে এসেছি, আপনাদের কাছে আমরা তুলে ধরেছি মাননীয় রাজ্যপাল কি বলেছেন। দেখেছেন, সভা করেছেন, কি করেননি এটা আমরা জানি না। পরবর্তী সময়ে শান্তিরবাজারে একটা ঘটনা ঘটল, আক্রমণের ঘটনা। আমরা গিয়েছিলাম, আক্রান্ত হলাম, একটা বাড়িতে আমরা যেতে পারলাম, আরেকটা বাড়িতে আমাদের যেতেই দেওয়া হলো। আমরা এসে আপনাদের সঙ্গে মিলিত হলাম, ঘটনাগুলি বললাম। আমাদের পার্টির তরফ থেকে একটা ডেলিগেশন রাজ্যপালের সাথে সাক্ষাতে যান, সম্ভবত 12 মে, এবং সমস্ত ঘটনা শোনার পর হতে পারে এর আগে যে আমরা ডেলিগেশনটা ঠিক করেছিলাম রাজ্যপালকে, পরিষদীয় দলের তরফ থেকে বিশেষ করে সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের বাড়িতে আক্রমণের ঘটনার প্রেক্ষাপটে আরো কতগুলি আক্রমণের ঘটনা সে এলাকাতে সংঘটিত হয়েছিল। হয়তো এটাও রাজ্যপাল মহোদয়ের ভাবনায় ছিল, হয়তো তিনি মুখ্যমন্ত্রী এবং ডিজিপির সাথে কথা বলে থাকলেও থাকতে পারেন। তারপরেও যে ঘটনা, এটা মনে হয়েছে এই প্রতিনিধি দলের কাছ থেকে সমস্ত তথ্যগুলি হাতে পাওয়ার পর তিনি বুঝতে পারছিলেন যে তিনি যা ভাবছেন, সরকারকে যা পরামর্শ দিয়েছেন, সেই পথে সরকার চলছে না, ঘটনা নিবৃত্ত হয়নি। এবং প্রতিনিধি দলের কাছে তিনি বলেছেন এটা আর চলতে দেওয়া যায় না। ওই দিন ছিল 12 মে, বলছেন কাল হচ্ছে 13 মে, কালকে থেকে রাজনৈতিক সন্ত্রাস ত্রিপুরায় বন্ধ। এবং তিনি ক্যাটাগরিকে বলেছেন আমার রাজ্য, দ্যাট মিনস হি ইজ দ্য গভর্নর অফ দি স্টেট, ইট ইজ হিজ স্টেট। আমার রাজ্যে সব দলের রাজনৈতিক কার্যকলাপ সংগঠিত করার অধিকার আছে, এটা কেউ বাধা দিতে পারে না, এটাই সংবিধানের নির্দেশ, এটা ত্রিপুরায় চলবে। এই ছিল ওনার বক্তব্য। প্রতিনিধি দল ফিরে এসে আপনাদের সঙ্গে মিলিত হয়েছিল এবং সংক্ষেপে গভর্নরের যে বক্তব্য এটি আপনাদের সঙ্গে তুলে ধরেছেন, আপনারা পরের দিন সেটা ক্যারিও করেছেন। আমরা আপনাদের মতোই আশ্বস্ত হয়েছিলাম, গভর্নর যখন এতটা ডিটারমিনেশন নিয়ে গণতন্ত্রকে রক্ষার জন্য সমস্ত রাজনৈতিক দলের স্বাধীন কার্যকলাপ নির্বিঘ্নে গণতান্ত্রিক পদ্ধতিতে করার পক্ষে দাঁড়িয়ে জুড়ে সুরে বলেছেন। এবং তিনি ওখানে বলেছিলেন, আমি মুখ্যমন্ত্রী, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং মুখ্য সচিব, এই মিটিং এ মুখ্য সচিবকে যুক্ত করে বললেন তাদেরকে আমি ডাকবো এবং বলবো। কিন্তু আমরা অপেক্ষা
করার পর মাসখানেকের ব্যবধানে আমরা দেখলাম ঘটনা ঘটেই চলেছে, বন্ধ হচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রী বিধানসভায় বললেন সরকারের 1 নম্বর ব্যক্তি, পুলিশেরও মন্ত্রী, শাসক দলেরও নেতা, রাজনৈতিক নেতা। পরবর্তী সময়ে রাজ্যপাল বললেন, হেড অফ দি স্টেট, সাংবিধানিক, তিনিও বললেন, তারপরে কিন্তু ঘটনা বন্ধ হচ্ছে না। আমার কাছে একটা হিসেব যা সংগ্রহ করতে পেরেছি, এটা আপনাদের জানার জন্য বলছি। মুখ্যমন্ত্রী বিধানসভায় মার্চের 3rd উইকে এই স্টেটমেন্টটা করেছিলেন। তারপর থেকে আপনার এই 25 তারিখ পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত এই মাসে 200টি ঘটনা ঘটেছে দৈহিক আক্রমণে বিরোধী দলের বিরুদ্ধে, প্রধানত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, অন্যরা আছে। এখানে 200টি ঘটনা ঘটেছে। তাহলে গভর্নর জোরের সাথে বলেছিলেন 12ই মে কালকে থেকে এটা বন্ধ। তাহলে এই 200 ঘটনার মধ্যে 12ই মে গভর্নর বলার পরও কিন্তু ঘটনা ঘটেছে। কারণ আমি যে হিসেবটা দিলাম, এই হিসেবটা গত পরশুদিন পর্যন্ত আমার হাতে যা তথ্যগুলি সংগ্রহ করা সম্ভব হয়েছে, এনেছি আমি যদি। তাহলে গভর্নরের বলার পরেও প্রায় এখানে কম করেও 70 থেকে 75টা ঘটনা সংঘটিত হয়েছে ব্যক্তিগত আক্রমণের প্রশ্নে। দ্বিতীয় হচ্ছে আপনার বাড়িঘর, দোকানপাট লুটপাটের ঘটনা মুখ্যমন্ত্রী স্টেটমেন্টের পর এই সময়ের মধ্যে এটার সংখ্যা হচ্ছে 152। এটা অর্থনৈতিক আক্রমণ। এবং রাজ্যপাল মহাশয়ের প্রতিশ্রুতির পর এই 152-এর মধ্যে সেই সময় থেকে হিসেব করলে পর এটাও প্রায় গোটা 60 থেকে 62টা কম হবে না। আমি সেই ক্যালকুলেশনটা এখানে করে আসতে পারি। আর হচ্ছে পার্টি অফিস আক্রমণ। মুখ্যমন্ত্রীর বিধানসভার যে স্টেটমেন্ট, নিন্দা, এটা কোনো মতেই মানা যায় না, এটা চলতে দেওয়া যায় না। সবার স্বাধীনভাবে কাজকর্ম করার অধিকার আছে। তাতে গিয়ে দেখা গেল এর পরেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 17টা অফিস এরপর আক্রান্ত হয়েছে। তাহলে এর মধ্যে মাননীয় রাজ্যপাল 12ই মে যা বললেন, তারপর থেকে এই 17-এর মধ্যেও 4 থেকে 5টা পার্টি অফিস আছে। তথ্য কথা বলে তো এগুলো তো আমার মন গড়া কথা বা আমাদের মন গড়া কথা না। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করে ত্রিপুরার মানুষ তাদের অস্তিত্ব রক্ষা করবে? অদ্ভুত ঘটনা। আপনি আপনার সমস্যা নিয়ে কথা বলতে পারবেন না, পোস্টার লাগাতে পারবেন না, রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে গলায় ঝুলিয়ে দাঁড়াতে পারবেন না, ডেপুটেশন দিতে পারবেন না সরকারের কর্তৃপক্ষের কাছে, বিক্ষোভ দেখাতে পারবেন না। এটা তো গণতান্ত্রিক পদ্ধতি। শাসক দল এই সময়ের মধ্যে আমি যে ঘটনাগুলি বললাম, 14টা মহকুমায়, এই দেশের মধ্যে 14টা মহকুমায় ঘটনাগুলি এখানে উল্লেখ করলাম আমি। তারা গিয়ে বলছে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না। ইভেন এই যে কোভিড পরিস্থিতিতে সরকার তো আপনার প্রেস কনফারেন্স, বিবৃতি আর বিজ্ঞাপন দিয়ে খালাস।
মানুষ তো রিলিফ বলে কিছু পাচ্ছে না। এরকম পরিস্থিতিতে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নানা ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন এবং তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য যেটা পিপলস রিলিফ ভলান্টিয়ার্স, এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আরো অন্যান্য সংগঠন আছে, তারা কি করছেন, স্যানিটাইজ করছেন বিভিন্ন এলাকা, যেটা সরকারের কথা করার কথা। কাউকে কাউকে স্যানিটাইজেশনের জন্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন, মাস্ক দিচ্ছেন যাদের কেনার ক্ষমতা নেই। এবং এই যে আপনার কোভিডের পরিস্থিতিতে লকডাউন শব্দটা ব্যবহার না করলেও কারফিউ চলছে, এটা নামান্তর। এই যে জিনিসটা চলছে, কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, রেশনের জিনিস পাওয়া যাচ্ছে না, যেগুলিতে রিলিফ দেওয়ার ব্যবস্থা হয়েছিল আমাদের সময় আমরা করেছিলাম, পরে যারা ঘোষণা দিয়ে আরো একটা দুইটা সামগ্রিক যুক্ত করেছিলেন, কোথায় এগুলো পাচ্ছেই না। তার মধ্যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে 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 আকাশচুম্বী, পরিবহনের খরচ বাড়ছে, জিনিসের দাম বাড়ছে। এরকম পরিস্থিতিতে অর্ধাহার অনাহার ভোগ করছে যে পরিবার, এরকম কিছু কিছু পরিবারে এই স্বেচ্ছাসেবীরা কোনো কোনো জায়গায় পার্টির তরফ থেকে হয় রান্না করে খাবার জন্য সামগ্রী তুলে দিচ্ছে, অথবা কোথাও কোথাও রান্না করে খাবারও দিচ্ছে। এই সমস্ত কাজ করতে গিয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে, রক্তদান শিবিরের আয়োজন করতে গিয়ে আক্রান্ত হয়ে যাচ্ছে। ডাক্তারবাবুরা বলছে ব্লাড ব্যাংকে ব্লাড নেয়, পত্রিকার সামনে বলছেন। এরকম পরিস্থিতিতে এই যে ঘটনাগুলি চলছে, এবং এরা কি বলছে না এগুলি করা যাবে না, অদ্ভুত কথা। কে তাদের এই অধিকার দিল? আমি আমার সমস্যার কথা বলতে পারবো না, আন্দোলন করতে পারবো না, ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করতে পারবো না, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারবো না। তোমরা কোন একটা শাসক দলের কর্মী বলে সবাই করছে কথা বলছেন, একটা নির্দিষ্ট অংশ কোন কোন এলাকায় তাদের হাতে গোটা প্রশাসন তুলে দিয়েছে, পুলিশকে পুতুলের মতো দাঁড় করিয়ে রেখে কাঠের পুতুলের মতো যা খুশি তা করবে, চলবে। এটা মানুষ মেনে নেবেন? এটা মানবে না। ধৈর্যের তো একটা সীমা আছে। অনেকে মনে করেছেন ঠিক আছে, প্রথম জয় হয়েছে, অবিশ্বাস্য রকম ভাবে, মানে প্রত্যাশার বাইরে, প্রথম একটু হই হুল্লোড়ি করছে, আস্তে আস্তে সীমিত হবে। কোথায়? তাহলে এরকম পরিস্থিতিতে এর জন্য মূলত দায়ী কে? শাসক দল, এবং সঙ্গে বিশেষভাবে দায়ী হচ্ছে পুলিশ, এবং পুলিশকে নিয়ন্ত্রণ করছে শাসক দল। কোমরে দড়ি বেঁধে পেছন থেকে টানছে, কোনটা করবে কোনটা করবে না। এই যে ঘটনাগুলি চলছে, আমরা এরপরে কার কাছে যাব? রাজ্যপাল পর্যন্ত গেলাম, তো ত্রিপুরাতে তো এর বাইরে কেউ নাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেতে হবে। কেন যেতে হবে? তাহলে নির্বাচিত সরকার আছে তো এখানে। এই পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমরা বলছি বন্ধ করুন। জানি না ভাব দেখিয়ে যদি মুখ লুকাবার চেষ্টা করেন, তাহলে যারা এই কাণ্ড কারখানাগুলি করছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়। এবং এই যে ভূমিকা শাসক দল, সরকারের নেতৃত্ব এবং পুলিশ নিচ্ছে, তাতে এরা মনে করছে যে আমরা যা খুশি করতে পারি, আমরাই আইন, আমরাই সংবিধান, আমরাই বিচারক, আমাদের উপরে কেউ নাই, আমরা যা খুশি তা করতে পারব। এটা কিন্তু মানুষ মেনে নেবে না। প্রতিবাদ কিন্তু হতে শুরু হয়েছে, এবং এটা হবে, বাড়বে। আমরা চাই সরকার, শাসক দল পুলিশকে তার কাজে হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে
ভূমিকা পালন করার নির্দেশ দিয়ে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনুন সব দল। আপনারা আপনাদের কথা বলুন, বিরোধীরা বিরোধীদের কথা বলবে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথা বলবে, মানুষ তার অভিজ্ঞতার সিদ্ধান্ত নেবে। যে পদ্ধতিতে আপনারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এটা কিন্তু মানুষ মেনে নেবেন না। একটা সময় গিয়ে কিন্তু মানে প্রতিবাদ যেটা শুরু হয়েছে বলছি, মনে করার কোনো কারণ নেই, ব্যাপারটা এই পর্যায়েই থাকবে, স্বাভাবিক তো। কাজেই এদিক থেকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আরেকবার আকর্ষণ করার চেষ্টা করছি, এবং জনগণের মধ্যেকার যে ক্ষোভ, বিক্ষোভ, উষ্মা, সেগুলো তাদের হয়ে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম। এই দুটি মূল বিষয়কে সামনে রেখে এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের অ্যাসুরেন্সের পরেও এই হামলার ঘটনাগুলি থামছে না, এটা কি আপনাদের মনে হচ্ছে যে রাজ্য সরকারের বিফলতা বা রুলিং পার্টির তার যে ইয়ে আছে তাদের উপর কোনো কমান্ড নেই পার্টি ওয়ার্কারদের উপর? কমান্ড যদি না থাকে তাহলে তাদেরকে পার্টি থেকে বের করে দেবে। এই সাহস এই পার্টির আছে কিনা আমি জানি না, কেমন না, এটা তাদের ব্যাপার। আমি তো বললাম, এখানে উল্লেখ করলাম যে তারা যে প্রতিশ্রুতি দিলেন আমরা তো সেটাই স্মরণ করিয়ে দিচ্ছি। এটা তো কার্যকরী হচ্ছে না, রূপায়িত হচ্ছে না, কারণ এটা সরকারের ব্যর্থতা, পুলিশকে নিষ্ক্রিয় করার রাখার ফলশ্রুতি, এবং শাসক দলের দুর্বলতাও প্রশ্রয়। আসলে জনগণের সামনে গিয়ে মুখ দেখাতে পারছে না, প্রতিশ্রুতি রূপায়ণ করতে পারছে না, উল্টো পথে হাঁটছে, মানুষের সমস্যা গভীর থেকে গভীরতর হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, কেমন না, এরকম জায়গায় মনে করছে মুখ বন্ধ করে রাখার জন্য সন্ত্রাসী বোধহয় একমাত্র পথ, কিন্তু এটা শেষ কথা হতে পারে। সম্প্রতি দেখা গিয়েছে সিপিএম এর তরফ থেকে বিশেষ করে বিধায়ক ভানুলাল সাহা, প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবং বামফ্রন্টের আহ্বায়ক বিজন দর সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করেছেন, এবং এই বিষয় নিয়ে বিশেষ করে শাসক দলের তরফ থেকে গণহারে বিভিন্ন থানায় মামলা করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এটা তো আমাকে একটা রক্তদান শিবিরে আমি গিয়েছিলাম, তাতে আমাকে প্রশ্ন করার পর আমি পরিষ্কার বলেছি, বিশেষ করে ভানুবাবুর যে মন্তব্য, আমি সেখানে যা বলেছি এখানেও প্রথম আপনাদের সামনে উপস্থাপনায় আমি উল্লেখ করার চেষ্টা করেছি। আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আবারও একই কথা বলবো, আত্মরক্ষা মানুষের জন্মগত অধিকার। আমাদের সংবিধান এটাকে শ্রদ্ধা করে ভানুবাবু, বিজনবাবু এবং জিতেন বাবু কোথাও কাউকে আক্রমণ করতে কিন্তু বলেননি। তারা বারবারই বলেছেন সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে আত্মরক্ষা করা মানুষের অধিকার, মানুষকে সেই ভূমিকা নেওয়ার কথাই আকারে ইঙ্গিতে তারা বলার চেষ্টা করেছে। এটাতে অন্যায় কিছু নাই। এখন মামলা যেটা করেছে এটা আরেকটা দুর্বলতা, শাসক দল মামলা করেছে বিভিন্ন জায়গায়, একই ঘটনা, একই অভিযোগ, তারা গেছেন পত্রিকায়। আমি যা দেখলাম গতকালকে পত্রিকায় দেখলাম তাদের পক্ষ থেকে হাইকোর্টে সেখানে আবেদন করা হয়েছে, এবং হাইকোর্ট সেই জায়গায় দুজনের বক্তব্য শুনেছেন, ভানুলাল সাহা এবং বিজন ধরের হয়ে যে অ্যাডভোকেট বন্ধুরা কথা বলেছেন, এবং সেখানে তারা কিছু নির্দেশ দিয়েছেন যে না, এগুলা তো ছড়িয়ে ছিটিয়ে করার দরকার নেই, একটা কমন কেস হবে। আর জিতেন চৌধুরীটা শোনার সুযোগ হয়নি, তারা একটা ডেট দিয়েছে, কোর্ট বিচার করবে। আমি খুব পরিষ্কার ভাবে বলছি, নির্দ্বিধায় বলছি, নিঃসংকোচিত বলছি, এসআরটিএফবি বলছি, তারা যা বলেছেন এটা সঙ্গত কথা বলেছে, এটা
এতে ভুল কিছু নেই। আমি যদি আক্রান্ত হই, আমার তো নিজেকে রক্ষা করার অধিকার আছে। আপনার বাড়িতে যদি চোর ডাকাত পড়ে, আপনি কি করেন? পুলিশের আসার জন্য অপেক্ষা করেন না। প্রথম নিজে আশেপাশের লোকদের ডেকে তাড়াবার চেষ্টা করুন, প্রতিরোধ করার চেষ্টা করুন। বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার জন্য একজন গেলেও আপনি তো বসে থাকেন না। যাই আছে লুটা, তারপরে আপনার বালতি কলসি নিয়ে আপনারা তো আগুন নেভাবার চেষ্টা করেন, কেমন না? কাজে এগুলো তো মানে জন্মগত ব্যাপার। আমাদের ভাবনা, চিন্তা, চেতনা এগুলো নিয়ে ছোট থেকে আমরা বড় হচ্ছি, এই তো কথা। একটা বিষয় হচ্ছে, বিরোধীরা বারবার অভিযোগ করছে যে কোনো বিষয় নিয়ে যখন পুলিশের কাছে মামলা গ্রহণ করা হয় সেগুলো তারা কাজ করছে না, কিন্তু শাসক দলের তরফ থেকে এই 3 জনের বিরুদ্ধে যখনই মামলা গ্রহণ করা হয়েছে পরপর তাদের বিভিন্ন থানায় ডাকা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে দ্বিচারিতা কেন? এ তো ভাই পুলিশকে জিজ্ঞেস করতে হবে, এই জবাব তো আমি দিতে পারবো না, কেমন না? কাজে বিজেপির সঙ্গে কথা বলুন না যে আমরা আপনাদের সঙ্গে দেখা করতে চাই। আপনারা যে আক্রান্ত হচ্ছেন, আপনাদের মামলা তো নিচ্ছে না। কাজে কথা বলুন, যেটা কি হচ্ছে। আমাদের মামলা নিচ্ছেন না, আমরা রক্তাক্ত হচ্ছি, বিরোধী দল আক্রান্ত হচ্ছে, তাদের মামলা নিলেও সক্রিয় হচ্ছেন না। অথচ শাসক দলের তরফ থেকে তারা কিছু মানে মন্তব্য করেছেন যেগুলি বেআইনি না, তার উপর ভিত্তি করে যে মামলা, তাতে এত মানে সক্রিয় ভূমিকা, এটা তো নিশ্চয়ই তার পেছনে কোনো একটা কারণ থাকতে পারে। আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন এটা। আপনারা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অথবা আপনার আইজি ল অ্যান্ড অর্ডার উচ্চ পর্যায়ে, কিংবা আপনার এই যে সচিব, কেমন স্বরাষ্ট্র দপ্তরের যে সচিব, তার সঙ্গে কথা বলতে পারে। এখন তারা কেন নিচ্ছে এটার জবাব তো আমার দিক থেকে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু আপনারা বুঝতেই পারছেন এটা শাসক দলের নির্দেশে তারা মুভ করছে। এটা তো নিয়ে না বোঝার কোনো কারণ নেই। তবে জিজ্ঞেস করে স্পষ্ট বক্তব্য তাদের কাছ থেকে জেনে নেওয়া হচ্ছে। আজকে সকালবেলা 10,323 শিক্ষকদের একটা গ্রুপ একটা অনুষ্ঠান ডেকেছিল তাদের প্রয়াত শিক্ষকদের স্মরণ করে। তো পুলিশ তাদের সরিয়ে দিয়েছে এবং গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাদের রাস্তায় দাঁড়াতে দেয়নি। এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন? এদের চাকরি সংহার করেছে, 100 জনের উপর লোক মারা গেলেন, তারা অবস্থান করছিল, পিটিয়ে তুলে দিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেছিলেন বক্তব্য রাখার জন্য, সেখানে আক্রান্ত হলেন। কেমন? তারা আবার এসেছিলেন তাদের বক্তব্য রাখবার জন্য, তাদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। এটা বাহাদুরি না, এটা প্রতিশ্রুতির রক্ষা করার ক্ষেত্রে তাদের ব্যর্থতা। গত বিধানসভা নির্বাচনের সময়ে তাদের একটা অংশকে তাদের স্বার্থে তারা খেলিয়েছিলেন, এখন বিশ্বাসঘাতকতা করছেন, তাদের কাছে তারা পরিষ্কার হয়ে যাচ্ছেন। এরকম একটা জায়গাতে তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, এটা যাতে বাইরে বহিঃপ্রকাশ আর ঘটতে না পারে তার জন্য এগুলি করছেন। এটা দুর্বলতা, এটা করে তো মানুষকে আটকে রাখতে পারবেন না, দমিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, 1975 সালের 26 জুন জরুরি অবস্থা জারি করা হয়েছিল দেশে, আর এখন নাকি কিছু কিছু রাজনৈতিক দল পক্ষ থেকে বলা হচ্ছে দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিকভাবে কালে যে আমরা কৃষি বাঁচাও আন্দোলন নিয়ে গোটা দেশ জুড়ে প্রবল প্রতিবাদ শুরু হয়েছে। স্যার, আপনি কি মনে করেন স্যার 77 সালের পুনরাবৃত্তি আন্দোলন থেকে ঘটতে পারে? কালকে আমি বলেছি, ওই কৃষকদের শ্রমিকদের সম্মিলিত যে রাজভবন অভিযান, ওখানে আমি গেছিলাম। ফিরে আসার সময় আমাকে আপনাদের মতো কয়েকজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, 77-এ জরুরি অবস্থা ঘোষণা করে শ্রীমতী ইন্দিরা গান্ধী যা যা করেছিল, আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা না করেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার চলছে দিল্লিতে, 14-র পর থেকে এখন পর্যন্ত
এই সমস্ত রেকর্ড মান করে দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এটার ফল ভালো হবে মনে করার কোনো কারণ নেই। ইন্দিরা গান্ধীও শেষ রক্ষা করতে পারেননি। মানুষের চোখ আছে, কান আছে, অভিজ্ঞতা আছে, মানুষ তুল্যমূল্য বিচার করছেন, বিশ্লেষণ করছেন, সিদ্ধান্ত উপনীত হচ্ছেন, একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। গত 5টা বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে, সামনে আবার আসছে। এক মাঘে তো শীত যায় না, ঘুরে ঘুরেই মাঘ আসে। কাজেই মানুষই কিন্তু ইতিহাস তৈরি করে। আর কারোর কিছু আছে জিজ্ঞেস করার? নতুন লোকায়ত কি নিযুক্ত হয়েছে? সেদিন একটা মিছিল ছিল না? গঠিত হয়েছে কিনা জানি না। হ্যাঁ, লোকায়ুক্ত, এবং শুধু লোকায়ুক্ত না, তার সাথে হিউম্যান রাইটস কমিশন, এই দুটো জায়গাতেই শূন্য পদ তৈরি হয়েছে। এগুলো পূরণ করবার জন্য মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে, এটা অফিসিয়াল রেসিডেন্স বলে, সেখানে একটা সভা ডাকা হয়েছিল সম্ভবত 16 জুন। এবং এগুলোর জন্য যে কমিটি, দুটো কমিটি আছে, তাতে বিরোধী দলের নেতা তিনি একজন সদস্য। সেই সুবাদে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। তো আপনি কি ক্যাটাগরিক্যালি কি জানতে চাইছেন? মানে নতুন লোকায়ত কি নিযুক্ত হয়েছে এই ধরনের? নতুন লোকায়ুক্ত নিযুক্ত করার জন্যই তো সভাটা ডাকা হয়েছে। হয়েছে কি? হয়েছে কিনা তো বলতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারবো যে এই লোকায়ুক্ত গঠন করবার জন্য সভাতে 3 জনের নামের একটা তালিকা আমাদের সামনে উপস্থিত করা হয়েছিল। এখন আমাদের রাজ্যে 2008 সালে ত্রিপুরায় লোকায়ুক্ত তৈরি করবার জন্য আইন আমরা তৈরি করেছিলাম। তাতে প্রথম লোকায়ুক্তের কাজ শেষ হওয়ার পর মেয়াদ যখন অতিক্রান্ত হয়, দ্বিতীয় লোকায়ুক্ত নিয়োগ করার প্রশ্ন আসলো। তখন আমাদের কাছে যে নাম গেল, আমরা দেখলাম তাতে এরকম 1-2টো নাম ছিল যাদের বয়স 70 বা তার বেশি। আমরা নীতিগতভাবে এটা সমর্থন করিনি। আমরা বলেছি তার চাইতে নিচের বয়সের লোক খোঁজ করার চেষ্টা করুন, কারণ 70-এর পর এই জাতীয় পদে লোক নেওয়ার রীতি নেই। এটা মোটামুটি দেশে প্রচলিত। ইন দি মিন হোয়াইল 2013 সালে ভারত সরকারের লোকপাল এবং লোকায়ুক্ত আইন তৈরি হয়েছে। এতে ক্যাটাগরিক্যালি তারা বলেছেন লোকপাল এবং লোকায়ুক্ত কেন্দ্রের যে লোকপাল, তাতে একাধিক সদস্য রাখারও ব্যবস্থা আছে। কারোরই বয়স 70-এর বেশি হতে পারবে না। কিন্তু আমাদের যে আইনটা আমরা তৈরি করেছিলাম 2008 সালে, তাতে বয়সের ব্যাপারটা উল্লেখ ছিল না। আমরা যখন দ্বিতীয় লোকপাল নেই, কলকাতার হাইকোর্টের রিটায়ার্ড জাজ যিনি আমাদের এখানে কাজ করে গেছেন, তার বয়স 70-এর নিচে বলেই তাকে আমরা নিয়েছিলাম। 70 বা তার চাইতে বেশি এরকম 1-2 জনের নাম এসেছিল, আমাদের ত্রিপুরারই কোর্টে কাজ করেছেন, তাদেরকে আমরা নেইনি। যেটা নেওয়া ঠিক হবে না। যদিও আমাদের ত্রিপুরার আইনটাতে বয়সের ঊর্ধ্বসীমা উল্লেখ ছিল না, কিন্তু আমরা নেইনি। কেন নেইনি? সারা দেশের এই অভিজ্ঞতার ভিত্তিতে। এরপরে 2013-র যে আইন, সে আইনে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে। সবাই আমি এটা উল্লেখ করলাম যে 3টি নাম আপনারা এখানে উপস্থিত করলেন, তাতে করে যেটা দেখা যাচ্ছে লোকায়ুক্তের জন্য এতে 2 জনের বয়স 70-এর বেশি, একজনের বয়স সম্ভবত 78 কি 79 হবে, আমি নামটা নাইবে বললাম, আরেকজনের বয়স 70+।
তাদের মধ্যে একজনের নাম মুখ্যমন্ত্রী এবং স্পিকার সাহেব প্রস্তাব করলেন। আমি তখন বিনয়ের সাথে বললাম, আপনাদের এই প্রস্তাবের সাথে তো আমি একমত হতে পারছি না, কারণ আমাদের দেশের যে আইনটা, এটা এই আইনের পরিপন্থী হবে। আমাদের রাজ্যের যে অভিজ্ঞতা সেটাও উল্লেখ করলাম। তারা বারবারই বলার চেষ্টা করলেন আমাদের আইনে তো এটা নাই। তাহলে আমাদের আইনটা কিন্তু 2008-এর, কেন্দ্রের আইনটা 2013। 2008-এ এই আইনটা তৈরি হলেও তাতে এটা উল্লেখ না থাকলেও আমরাও কিন্তু এই কথা বলে 70 বা তার বেশি কোনো লোককে নিতে পারতাম, কিন্তু আমরা নেইনি। এটাও বললাম যেটা এটা কনভেনশনালিও ঠিক হচ্ছে না। 3 জনের মধ্যে একজন আছেন যার বয়স 70-এর কম। আপনারা যদি মনে করেন তাহলে তাকে নিতে পারেন। যে 2 জনের বয়স 70-এর বেশি, ব্যক্তিগতভাবে তাদের সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই, পছন্দ অপছন্দের ব্যাপার নাই, এটা আইনের প্রশ্ন। কাজে এদিক থেকে যার বয়স 70-এর নিচে তাকেও যদি আপনারা নিতে চান তাতে আমার কোনো আপত্তি নেই। আর যদি আপনারা মনে করেন তাহলে মিটিংটা ডেফার করুন, আরেকটা মিটিং ডাকুন, একটা নতুন করে তালিকা সার্চ করে উপস্থিত করুন, এই সমস্ত বিষয়গুলি ভাবনায় রেখে। তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে ওখানে এই প্যানেলের মধ্যে সবচেয়ে বেশি বয়স যার, তার নামই তারা প্রস্তাব করেছেন। আমি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং আমি বলেছি এটা আমার পক্ষে সমর্থন করা সম্ভব না। এটা আমার দিক থেকে রং হবে, আনওয়াইজ হবে, কারণ এটা হবে রিপাগনেন্ট টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013। আমি এই কথা সেখানে রেকর্ড করিয়েছি। এখন গভর্নরের কাছে যাবে, গভর্নর কি সিদ্ধান্ত নেবে আমি জানি না। এখন সভাতে আমার যে বক্তব্য সেটা তো আমি নোট ডাউন করিয়েছি, মাইনস এটা রেকর্ডেড হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে না, এবার তো আর কিছু করা গেল না, বিরোধী দলনেতা যা বলেছেন এগুলো রেকর্ড করে রাখুন, ভবিষ্যতে আমরা চিন্তা করব। ভবিষ্যতে কে সরকারে থাকবে না থাকবে এটা তো ভবিষ্যৎ ঠিক করবে। এখন কেন একটা ভুল করছি, কেমন না? এটা হচ্ছে লোকায়ুক্ত সম্পর্কে। আমাদের এখানে লোকায়ুক্ত একজনই, এখানে অতিরিক্ত মেম্বারের কোনো প্রভিশন আমরা রাখিনি। সেকেন্ড যেটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। হিউম্যান রাইটস কমিশনে আপনার আমরা যখন করি হিউম্যান রাইটস কমিশন ফরমেশন, তখন ছিল সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ অথবা হাই কোর্টের রিটায়ার্ড চিফ জাস্টিস একজন, আরেকজন হবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 6 থেকে 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আরেকজন হবেন আমাদের জাইনটা, তিনি মানে এমিনেন্ট পার্সন হবেন অব দি সোসাইটি এবং বিশেষ করে হিউম্যান রাইটস ইত্যাদি সম্পর্কে কাজ করবেন, অভিজ্ঞতা আছে, এরকম লোকদের নিয়ে এই কমিশনটা তৈরি হবে। আইনটা সংশোধিত হয়েছে, সংশোধিত হয়ে দেখা গেল হাইকোর্টের চিফ জাস্টিস না, সুপ্রিম কোর্টের যেমন রিটায়ার্ড জাজ, হাইকোর্টেরও রিটায়ার্ড জাজ, এটাতে আপনার চেয়ারম্যান হতে পারবেন। বাকিগুলি ঠিক আছে। তাতে গিয়ে চেয়ারম্যান নিয়ে কোনো প্রশ্ন নাই, 2টো পদ খালি হয়েছে, এগুলো পূরণ করার জন্য আসলো। তাতে একজন আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার নাম আসলো। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখলাম ঠিকই আছে, উনি এলিজেবল, আমি সমর্থন করেছি, আমি আমার কথাই বলছি, আমাদের এর মধ্যে কোনো বিরোধিতা নেই। থার্ড আরেকটা নাম আসলো, তিনি একজন পুলিশের অফিসার ছিলেন, আমাদের সময় কাজ করেছেন, এখন তিনি রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত। তো আমাদের প্রশ্ন ছিল এটা না, আমার প্রশ্ন ছিল এখানে পুলিশের লোক দিচ্ছেন কেন? আপনারা পার্সন অফ এমিনেন্স অফ দি সোসাইটি এবং এই হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, এই সমস্ত কাজকর্ম করেন, খোঁজখবর রাখেন, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন, এরকম কাউকে বাছাই করে নেন না। এর আগে একটা মিটিং হয়েছিল, এই কোর্টটি শোনার পর মুখ্যমন্ত্রী বললেন আমাদের একটু সময় দিন, আমরা একটু চিন্তা ভাবনা করে দিই। কিন্তু পরের যে মিটিংটা হলো সেই মিটিংয়ে দেখা গেল ওই মিটিংয়ে যেই ভদ্রলোকের নাম তারা
রেস্ট করেছিলেন তাকেই তারা এখানে ইনসিস্ট করলেন। আমি সেখানে ভিন্ন মত পোষণ করলাম যে দেখুন, ব্যক্তিগতভাবে তার সম্পর্কে আমার দিক থেকে তো কোনো মন্তব্য আমি করছি না। তিনি আপনাদের হয়ে কাজ করেছেন, তাতে তাকে পুরস্কৃত করতে চাইছেন, ঠিক আছে। হিউম্যান রাইটস কমিশন কোনো আরো তো নানা ধরনের পুলিশের মানে কাজের অভিজ্ঞতা থেকে দায়িত্ব পালন করতে পারেন, দিতে চাইলে ওখানে দিন, এখানে এরকম একটা লুকানো। আর বিশেষ করে আজকে যেহেতু প্রশ্নগুলো আমি বলছি, হিউম্যান রাইটস কমিশন, এই যে আমি আপনাদের সামনে এরকম তথ্যগুলি উপস্থিত করলাম, এ তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তাহলে এই কমিশনের মধ্যে পুলিশের একজন লোককে ঢুকিয়ে দিয়ে এই কমিশন কতটা কার্যকরী ভূমিকা নেবেন, এবং এই যে সময়টা এই 3 বছর 3.5 বছর হিউম্যান রাইটস কমিশন তো একটা কেস শতপ্রণোদিত হয়ে কোনো ভূমিকা নিলেন না, এর মধ্যে আমরা একজন পুলিশের লোক ঢুকিয়ে দিচ্ছে, ঠিক হচ্ছে না তো। ফলে আমি যদিও এই পয়েন্টটা ওখানে এমফেটিক্যালি বলিনি, আমি বলেছি একজন পার্সন অফ এমিনেন্স আপনারা নেওয়ার চেষ্টা করুন। তারা রাজি হলো না, তারা সংখ্যাগরিষ্ঠতার জুড়ে তাদের প্রস্তাবিত লোকটাকেই তারা পাঠাবার জন্য সিদ্ধান্ত করলেন। আমি নোট অফ ডিসেন্ট দিলাম এবং সেটা রেকর্ডেড হয়েছে। এখন এগুলো রাজ্যপালের কাছে যাবে। আপনি যেটা জানতে চাইছেন গঠিত হয়েছে কিনা, ফাইনাল ডিসিশন নেবেন রাজ্যপাল। আমি আমার বক্তব্য আপনাদের সামনে মিটিংয়ে যা রেখেছিলাম সেটা উল্লেখ করব। সদ্য সমাপ্ত এডিসি অধিবেশনে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের প্রস্তাব গৃহীত হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? গ্রেটার ত্রিপুরা জিনিসটা কি? আমি তো দেখছি গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্লোগানটা যিনি এনেছিলেন, আমি পত্রিকায় পড়েছি, যদি পত্রিকাতে বক্তব্যটা ঠিক উপস্থিত হয়ে থাকে, আমি বিশ্বাস করছি ঠিক উপস্থিত হয়েছে, তিনি এখন ব্যাখ্যা করে বলছেন নতুন করে কৃষ্টি, সংস্কৃতি, জীবনধারা, এটার সঙ্গে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের প্রশ্নটা আসছে কেন? এগুলির জন্য তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্লোগান দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয়। কিন্তু তখন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বলে ভোটের আগে যেভাবে মানুষকে চঞ্চল করে তোলার চেষ্টা হয়েছিল, রাজ্য ভাগ করে আলাদা রাজ্য, আইপিএফটি যার সঙ্গে আপনার বিজেপি মিলে সরকার করলো, ঠিক এডিসি নির্বাচনের আগে যখন রাজ্য ভাগ করে আলাদা রাজ্য দেখা গেলো কার্যকরী হচ্ছে না, হতাশা তৈরি হচ্ছে আইপিএফটির মধ্যে, তাদেরকে ব্যবহার করার জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তাদের মধ্যে দেখা গেল আমাদের পার্শ্ববর্তী 2-3টা রাজ্যেরও একটা অংশ এর মধ্যে ঢুকবে, বাংলাদেশ এখান থেকেও একটা অংশ আসবে। আমরা তখন বলছেন তো এ তো হুলস্থুলি কাণ্ড হয়ে যাবে, এটা যুদ্ধ বেঁধে যাবে, এটা কে মানবে? মিজোরাম কেন তার এলাকা ছাড়বে, আসাম কেন তার এলাকা ছাড়বে, নাগাল্যান্ড কেন তার এলাকা ছাড়বে, বাংলাদেশ কেন সেটা মানবে? এটা কথার কথা হলো, অবাস্তব কথাবার্তা, কেমন না? এখন দেখা গেল এই অধিবেশনে যিনি এই স্লোগানের প্রবক্তা, তিনি এটা পরিষ্কার করার চেষ্টা করেছেন। এখন ঠিক আছে, উপজাতি জনগণের কৃষ্টি, সংস্কৃতি, তাদের জীবনধারা, তার উন্নতি, তার অগ্রগতি, এডিসি এলাকার সমৃদ্ধি, এটাতে আমাদের তো কোনো আপত্তির কিছু নাই। কাজে এর সাথে এখন পরিষ্কার তারাই শিফট করছেন তাদের তোলা স্লোগান থেকে, বুঝতে পারছেন এটার কোনো বাস্তব ভিত্তি নাই। এবং এর মধ্যেই কিন্তু 3 মাসের মধ্যেই আবার যারা প্রথম স্লোগানে বিভ্রান্ত হয়েছিলেন, দ্বিতীয়বার তারা আবার বিভ্রান্ত হচ্ছেন। এখান থেকে তাদেরকে ধরে রাখবার জন্য নতুন বিশ্লেষণ নিয়ে আসছেন। আমরা কিন্তু এডিসি এলাকা, এর বাইরেও যে উপজাতির মানুষ আছেন, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের যে জীবনধারা, কৃষ্টি যেটাকে আমরা বলি, এবং সামগ্রিকভাবে তাদের যে অর্থনৈতিক উন্নয়ন, এবং এডিসি এলাকার রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, তার সামগ্রিক যে উন্নয়ন, যে কাজটা আমরা শুরু করেছিলাম, আজকে এটা স্তব্ধ হয়ে গেছে। এটাকে নতুন উদ্যমে শুরু করা দরকার। এটা পক্ষে দাঁড়িয়ে যারা নির্বাচিত হয়ে এডিসি চালাবার দায়িত্ববৃত হয়েছেন, তারা যদি ভূমিকা নেন, ঠিক আছে, আমরা একটা আসন হয়তো জিততে পারিনি, কিন্তু আমাদের তরফ থেকে ইতিবাচক ভূমিকা আমরা পালন করব। ঠিক আছে ভাই, 2 বাজার 5 মিনিট, এরপরে কারফিউ চালু।